সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়ার একটি রহস্যময় কার্গো জাহাজের ডুবে যাওয়ার ঘটনা নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা ও সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে স্পেন উপকূলের কাছে 2024 সালের ডিসেম্বরে ডুবে যাওয়া রুশ জাহাজ উরসা মেজর সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পারমাণবিক সাবমেরিনের রিয়্যাক্টর বহন করছিল। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে এটি শুধু রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সহযোগিতার নতুন মাত্রাই নয়, বরং পশ্চিমা শক্তিগুলোর গোপন সামরিক অভিযানের সম্ভাবনাও সামনে নিয়ে আসে। ঘটনাটি ঘিরে এখন ইউরোপীয় নিরাপত্তা মহল, ন্যাটো এবং আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থাগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। 142 মিটার দীর্ঘ রুশ পতাকাবাহী জাহাজ উরসা মেজর ছিল রাষ্ট্র ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ওবরন লজিস্টিক্স মালিকানাধীন। জাহাজটি রাশিয়া সেন্ট পিটার্সবার্গ থেকে যাত্রা শুরু করে ভ্লাদিভস্তকের দিকে যাচ্ছিল বলে সরকারি নথিতে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ভূমধ্য সাগরীয় স্পেনের উপকূলের কাছে এসে এটি হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে। 2024 সালের 23শে ডিসেম্বর দুপুরের দিকে জাহাজটি বিপদ সংকেত পাঠায়। স্পেনের সামুদ্রিক উদ্ধার ও নিরাপত্তা সংস্থা সাসেমার দ্রুত হেলিকপ্টার, উদ্ধার নৌকা ও টাগবোট পাঠায়। উদ্ধারকারীরা দেখতে পান জাহাজটি ধীরে ধীরে কাত হয়ে যাচ্ছে এবং নাবিকেরা তড়িঘড়ি করে সেটি ত্যাগ করছে। উদ্ধার হওয়া নাবিকদের বক্তব্য ছিল অত্যন্ত রহস্যজনক। তারা জানান, ইঞ্জিন রুমে পরপর 3টি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পরপরই জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। স্পেনীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালালেও কয়েক ঘন্টা পরে একটি রুশ যুদ্ধজাহাজ ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। রুশ যুদ্ধজাহাজটি স্পেনের উদ্ধারকারী নৌযানগুলোকে 2 নটিক্যাল মাইল দূরে সরে যেতে নির্দেশ দেয়। এরপর রাতের অন্ধকারে রুশ বাহিনী ফ্লেয়ার ছোড়ে। স্পেনের স্থানীয় পত্রিকা লা ভারদাদ এর প্রতিবেদনে বলা হয়, এসব ফ্লেয়ার সম্ভবত উপগ্রহের ইনফ্রারেড নজরদারি বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক এই সময়ে আরও একটি রহস্যজনক ঘটনা ঘটে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর তদন্ত অনুযায়ী জাহাজের চারপাশে 4টি অস্বাভাবিক ভূকম্পন সংকেত শনাক্ত করা হয়, যেগুলোর ধরন পানির নিচে বিস্ফোরিত মাইন বা সামরিক বিস্ফোরণের মতো ছিল। কয়েক ঘন্টার মধ্যেই উরসা মেজর সম্পূর্ণভাবে ডুবে যায় এবং সেটি এখন প্রায় 2500 মিটার গভীরে অবস্থান করছে। ধারণা করা হয় প্রাথমিক বিস্ফোরণে 2 নাবিক নিহত হন এবং আরও 14 জনকে উদ্ধার করা হয়। ঘটনার পর রুশ কর্তৃপক্ষ প্রথমে দাবি করে জাহাজটি অবিপজ্জনক পণ্য বহন করছিল। সরকারি তালিকায় উল্লেখ ছিল 129টি শিপিং কন্টেইনার, 2টি ক্রেন এবং 2টি বড় ম্যানহোল কভার। কিন্তু স্পেনীয় তদন্তকারীরা দ্রুতই এসব ব্যাখ্যায় অসঙ্গতি খুঁজে পান। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যায় জাহাজের পেছনে 2টি বিশাল নীল রঙের কন্টেইনার ছিল, যেগুলোর প্রত্যেকটির ওজন প্রায় 65 টন। এত ভারী বস্তু স্থলপথে রাশিয়া থেকে দূরপ্রাচ্যে নেওয়া অত্যন্ত কঠিন। ফলে তদন্তকারীদের সন্দেহ হয় জাহাজটি গোপন সামরিক মালামাল বহন করছিল। পরবর্তীতে জাহাজের ক্যাপ্টেন স্পেনীয় তদন্তকারীদের কাছে স্বীকার করেন যে তথাকথিত ম্যানহোল কভার আসলে পারমাণবিক রিয়্যাক্টরের যন্ত্রাংশ, যা সাবমেরিনে ব্যবহৃত রিয়্যাক্টরের মতো। যদিও তিনি দাবি করেন কোনো পারমাণবিক জ্বালানি বহন করা হচ্ছিল না, কিন্তু এই বক্তব্যই পুরো ঘটনার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি অর্জনের চেষ্টা করছে, আর রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা সাম্প্রতিক সময়ে দৃশ্যমানভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়ার রসন বন্দরে এই রিয়্যাক্টরগুলো সরবরাহ করতে চেয়েছিল। রসন বন্দর উত্তর কোরিয়ার একটি কৌশলগত সামুদ্রিক ঘাঁটি, যেখানে রুশ ও চীনা প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। পশ্চিমা গোয়েন্দারা ধারণা করছেন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মস্কো পিয়ংইয়ংকে আরও শক্তিশালী সামরিক মিত্রে পরিণত করতে চাইছিল। এই সন্দেহের পেছনে আরেকটি বড় কারণ হল সময়কাল। উরসা মেজর যাত্রা শুরু করে এমন এক সময় যখন উত্তর কোরিয়ার নেতা
কিম জং উন প্রকাশ্যে রাশিয়ার প্রতি সমর্থন জানাচ্ছিলেন এবং ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য সেনা পাঠানোর অভিযোগ উঠেছিল। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। ফলে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়েছে। ঘটনার সবচেয়ে বিতর্কিত অংশ হল জাহাজে হামলার সম্ভাবনা। তদন্তকারীরা জাহাজের গায়ে প্রায় 50 সেন্টিমিটার আকারের একটি গর্ত শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত ধাতুর অংশ ভেতরের দিকে বাঁকানো ছিল, যা বাইরের থেকে অত্যন্ত দ্রুতগতির কোনো বস্তু আঘাত করার ইঙ্গিত দেয়। এখান থেকেই সুপার ক্যাভিটিং টর্পেডো ব্যবহারের তত্ত্ব সামনে আসে। সুপার ক্যাভিটেটিং টর্পেডো এমন এক ধরনের উচ্চগতির অস্ত্র যা পানির ভেতরে নিজস্ব বায়ুস্তর তৈরি করে ঘর্ষণ কমিয়ে অস্বাভাবিক গতিতে চলতে পারে। এই প্রযুক্তি অত্যন্ত সীমিত কয়েকটি দেশের হাতে রয়েছে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, কিছু ন্যাটো সদস্য এবং ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সামরিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানায়, উরসা মেজরের গায়ে পাওয়া ক্ষতচিহ্ন এমন অস্ত্রের আঘাতের সঙ্গে মিলে যায়। যদি সত্যি এ ধরনের হামলা হয়ে থাকে তাহলে সেটি হবে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এবং গোপন সামরিক অভিযান, কারণ আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ জাহাজে আঘাত করা সরাসরি বড় ধরনের কূটনৈতিক ও সামরিক সংকট সৃষ্টি করতে পারত। তবে পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, পারমাণবিক প্রযুক্তি উত্তর কোরিয়ায় পৌঁছানো ঠেকাতে কোনো পশ্চিমা শক্তি গোপনে এই অভিযান চালিয়ে থাকতে পারে। ঘটনার পরবর্তী কর্মকাণ্ড সন্দেহ আরও বাড়িয়েছে। সিএনএনের অনুসন্ধানে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের ওপর দিয়ে একাধিকবার মার্কিন নিউক্লিয়ার স্নিফার বিমান উড়ে গেছে। এসব বিমান সাধারণত তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। আবার জাহাজ ডোবার এক সপ্তাহ পরে একটি রুশ গোয়েন্দা জাহাজ ঘটনাস্থলে গিয়ে আরও 4টি বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ডুবে থাকা জাহাজের ভেতরের সংবেদনশীল সামরিক প্রযুক্তি ধ্বংস করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। রুশ প্রতিষ্ঠান ওব্রাম লজিস্টিক্স অবশ্য শুরু থেকে দাবি করে আসছে, উরসা মেজর টার্গেটেড টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে, কিন্তু তারা কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করেনি। অপরদিকে স্পেনের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা নতুন ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ক্রমশ এমন সব রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যাদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। উত্তর কোরিয়া, ইরান এবং কিছু ক্ষেত্রে সিরিয়ার সঙ্গে রাশিয়ার সহযোগিতা এখন শুধু কূটনৈতিক নয়, সামরিক ও প্রযুক্তিগত স্তরেও বিস্তৃত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি উত্তর কোরিয়া রাশিয়ার সহায়তায় কার্যকর পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি অর্জন করে, তাহলে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। বর্তমানে উত্তর কোরিয়ার হাতে পারমাণবিক অস্ত্র থাকলেও সাবমেরিন থেকে দীর্ঘপাল্লার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা সীমিত। কিন্তু উন্নত রিয়্যাক্টর প্রযুক্তি পেলে দেশটি দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সক্ষম সাবমেরিন তৈরি করতে পারে, যা জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি যুক্তরাষ্ট্রের জন্য নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এদিকে পশ্চিমা বিশ্বে এই ঘটনাকে ঘিরে আরেকটি প্রশ্ন উঠেছে, যদি কোনো পশ্চিমা শক্তি সত্যি হামলা চালিয়ে থাকে, তাহলে সেটি কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল, নাকি বৃহত্তর নিরাপত্তার স্বার্থে নেয়া গোপন প্রতিরোধমূলক পদক্ষেপ? ইতিহাসে এর আগে পারমাণবিক বিস্তার ঠেকাতে গোপন অভিযান চালানোর নজির রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সাইবার হামলা, বিজ্ঞানী হত্যা কিংবা গোপন নাশকতার অভিযোগ বহুবার উঠেছে। উরসা মেজরের ঘটনাও হয়তো সেই ধারাবাহিকতার অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সরকার আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি, ফলে ঘটনাটি রহস্যই রয়ে গেছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, উরসা মেজরের ডুবে যাওয়া শুধু একটি সামুদ্রিক দুর্ঘটনা নয়, এটি বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান গোপন যুদ্ধ, সামরিক প্রযুক্তি পাচার এবং পারমাণবিক প্রতিযোগিতার এক অন্ধকার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইন 14 মিনিটে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।